দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের আয়োজন RRM স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি, আলোচনা করার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচনের পথে বিএনপি। আজকে নিশ্চয়ই আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 28 বছর পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সারা দেশ থেকে তৃণমূলের নেতাকর্মীরা এসেছেন, তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। নির্বাচনের পথে বিএনপির আরও কী কী করা দরকার সেসব বিষয় তুলে ধরেছেন, প্রত্যাশার কথা জানিয়েছেন, করণীয়র কথা তুলে ধরেছেন দলের কাছে। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কথা বলেছেন, খালেদা জিয়া কথা বলেছেন দীর্ঘদিন পর, এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে গণ অভ্যুত্থানের যে সফলতা বাংলাদেশের, সেই সফলতা যাতে কোনোভাবেই ওকে চিড় ধরে যাতে বিফলে না যায়। আমরা একটু প্রতিবেদন দেখে আসবো বেগম খালেদা জিয়া কি বলেছেন। অনেকটা আকস্মিকভাবেই দলের বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অনলাইনে দলীয় প্রধানকে দেখতে পেয়ে আবেগাপ্লুত উপস্থিত হাজার হাজার নেতাকর্মী। আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। বক্তব্যের শুরুতেই জুলাই বিপ্লবের নিহতদের প্রতি শ্রদ্ধা জানান খালেদা জিয়া, সমবেদনা জানান আহতদের প্রতি। জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্যে দেশের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। বলেন দেশের সংকট চলছে, তাই দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেয়া দরকার। জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বলেন এমন কোনো কাজ করা যাবে না যাতে এতদিনের আত্মত্যাগ নষ্ট হয়। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। প্রতিহিংসা আর প্রতিশোধের বদলে মানবিক বাংলাদেশ গঠন করার আহ্বানও জানান তিনি। প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। সবার আগে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। ডেস্ক রিপোর্ট নিউজ 24। আসুন দর্শক, আমাদের যে বর্ধিত সভা বিএনপির, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট করে বলেছেন যে যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করার উদ্যোগ হয় সেটি আসলে আওয়ামী দোসররা যারা আছে তারা আসলে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেজন্য কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করে এই অন্তর্বর্তী সরকার, সেজন্য তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটু প্রতিবেদনটি দেখে আসবে প্রতিবেদনটি। বর্ধিত সভার প্রথম সেশনে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 27 মিনিটের বক্তব্যে রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা দিক নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের প্রতি। আশা করি আপনাদের বক্তব্যে সেই বিষয়গুলো উঠে আসবে। বলেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাজার ও আইন শৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ নেই সরকারের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হবে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা। আর কোনোভাবেই এই পাতা ফাঁদে পা দিবে না বিএনপি। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের
স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। তারেক রহমান বলেন, ৩১ দফা হচ্ছে সুন্দর বাংলাদেশ গঠনের সনদ। অঙ্গীকার করেন, ক্ষমতায় গেলে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করবে বিএনপি। বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। বিএনপিও গণতন্ত্রকে সমার্থক শব্দ বলে মন্তব্য করেন তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন, এভাবেই নিশ্চিত করুন গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। নতুন দল গঠনকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই সঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন দলীয় শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে। এই বর্ধিত সভা থেকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায় এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা। একই সঙ্গে পরিবর্তিত প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা দুটি প্রতিবেদন দেখলাম। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য চিকিৎসাধীন অবস্থায় তিনি কথা বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা রকম দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমরা স্টুডিওতে ফিরতেছি, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। একই সঙ্গে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম, উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ওবায়দুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। আমরা শুরু করতে চাই হাসান জাফির তুহিন আপনাকে দিয়ে। দীর্ঘদিন পর এরকম একটি আয়োজন বিএনপির, নিশ্চয়ই সেখানে আপনি ছিলেন। কে ধরনের বার্তা আসলো এবং এর মধ্য দিয়ে নেতাকর্মীরা কতটা উজ্জীবিত হলো বলে মনে করেন? আপনি যেটা বলছিলেন দীর্ঘদিন পরে, তা আমাদের এই বর্ধিত সভাটি দীর্ঘদিন পর হওয়ার কথা না, প্রায় প্রতি বছর কিংবা এক বছর অন্তর অন্তর হওয়ার কথা। তা যেটি আমরা দীর্ঘদিন পরে করতে পেরেছি, এটির কারণ হচ্ছে বিগত ফ্যাসিস্ট শাসন, স্বৈরাচারী শাসন। ফ্যাসিস্ট শাসন, স্বৈরাচারী শাসনে আমরা যে সকল প্রোগ্রাম করেছি, অনেক কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে এবং বাধার সম্মুখীন হয়েছি। তা আমরা এরকম একটা সুশৃঙ্খল কিংবা একটা মুক্ত পরিবেশে গত প্রায় 7 বছর আমাদের বর্ধিত সভা করতে পারিনি। তো সেটি আমাদের একটা অ্যাচিভমেন্ট। আর আমাদের মূল যে আজকের এই বর্ধিত সভার প্রতিপাদ্য বিষয় ছিল সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আসলে এখন আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে সকল আমাদের শক্তি রয়েছে, এই শক্তিগুলো যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেক্ষেত্রে আমাদের সকল ষড়যন্ত্রই আমরা রুখে দিতে পারি। সেই প্রতিবদ্ধ উদ্যোগ সামনে রেখেই আমাদের এই আজকের যে বর্ধিত সভা, এই বর্ধিত সভার মূল মেসেজ শুধু বিএনপির মধ্যে নয়, বিএনপির মধ্যে একটি সুদৃঢ় ঐক্য, পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী যারা গত আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করেছেন, বিএনপির সাথে সমমনা রাজনৈতিক দল রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্রদল রয়েছেন, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদের সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টায়, তাদের রক্তের কারণে আমরা একটি নতুন পরিবেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। সেই ক্ষেত্রে এখনও ফ্যাসিবাদ দেশের ভিতর থেকে ও বাইরে থেকে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করা আমাদের মূল উদ্দেশ্য। এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব বিএনপি মনে করে যে এই মুহূর্তে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়ার জন্য, গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে সুদৃঢ় ঐক্য। তাই সেটিকে সামনে রেখে আমাদের দলের আজকে আয়োজন করেছে এই বর্ধিত সভা। যারা তৃণমূলের নেতাকর্মীরা যারা এসেছেন, তারা আসলে কি চান, দলের কাছে কি ধরনের প্রত্যাশা তাদের? দুটি বিষয়, একটা দলের ভিতরের বিষয়, একটা জাতির মধ্যে। তা আমরা সারাদিন যে বক্তব্য শুনেছি, তাতে তৃণমূলের নেতারা আমাদের উপজেলা পর্যায়ের, পৌরসভা পর্যায়ে, জেলা পর্যায়ে প্রায় 3,500-4,000 অংশগ্রহণকারী তারা এখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে আমরা আমাদের দল লটারির মাধ্যমে বক্তা সিলেকশন করেছেন, সবার সাথে ওপেন লটারি, গণতান্ত্রিকভাবে যারা যাদের নাম উঠেছে
কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব নয়। জি, জি। যত পার্টিসিপেন্ট ছিলেন 7 দিন লেগে যায় বক্তব্য। তা আমরা যে কয়জন প্রায় 100 জন মতো বক্তব্য রেখেছেন আমরা দেখেছি, তারা সবাই একটি কমন বিষয়, সেটি হচ্ছে দলে যারা দীর্ঘদিন এই ছিল, নির্যাতিত নিপীড়িত হয়েছেন, দলের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন আগামীর নির্বাচন অথবা দলের পদ পদবিতে তারা যেন মূল্যায়িত হতে পারে, একটি দাবি ছিল একটি। আর বিষয় যে আগামী কোনোভাবেই এটা কি বিগত সময় বঞ্চিত? বিগত সময় বঞ্চিত ঠিক না, তারা নির্যাতিত আর কি, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 15.5 বছরে, তারা যেন দলের কাছে মূল্যায়িত হয়, এটা করবেন আমরা আশা করি। তারপরেও তাদের দাবি ছিল একটি, আরেকটি হচ্ছে যে দ্রুত জাতীয় নির্বাচন, বাংলাদেশকে গণতান্ত্রিক দিকে ফিরে আসার জন্য যেন আমরা রাজপথে থাকতে পারি, অন্যান্য বিষয় আমাদের দলের ভিতরে বাইরে যে ষড়যন্ত্রগুলো সেগুলো রোকবার জন্য সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। অনেক ধন্যবাদ ডক্টর ওবায়দুল ইসলাম, আপনি তো নিশ্চয়ই মিটিংয়ে ছিলেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এরকম একটি আয়োজনের মধ্য দিয়ে বিএনপি কি ধরনের বার্তা দিতে চাইলো, এক। আর 2 নম্বর হচ্ছে যে আমি যে প্রশ্নটি করেছিলাম যে তৃণমূল নেতাকর্মীদের কথা আসলেই কি বিএনপি মানে শোনে কিনা? এক ধরনের বাংলাদেশের বাস্তবতা যেটি অভিযোগ যে দলগুলোর নির্দেশনা উপর থেকে আসলে চাপিয়ে দেওয়া হয়, তৃণমূলের কথা খুব বেশি শোনা হয় না। এইরকম একটা সবাই আমরা দেখলাম যে বর্ধিত সবাই তৃণমূলের নেতাকর্মীরা কথা বলেছেন, নানা রকম প্রত্যাশার কথা জানিয়েছেন। আপনাকে আমি শুনতে পাচ্ছি না, এই জায়গাটাই একটু শুনতে চাই। আপনাকে আমি ঠিক শুনতে পাচ্ছি না। প্রথম অংশ শুনেছি, এখন আপনাকে ধন্যবাদ। এখন আমি আসলে প্রথম আপনার প্রশ্নের সামান্য অংশ শুনেছি প্রথম দিকে। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি একটু আবারও জানতে চাই, সেটা হচ্ছে এরকম একটি বর্ধিত সভার মধ্য দিয়ে বিএনপি কি বার্তা দিল, এক। 2 নম্বর হচ্ছে যে তৃণমূলের নেতাকর্মীরা যে কথা বললেন আজকে, নানা রকম অভিযোগ করেছেন। না ভাই, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, কিছু শুনতে পাচ্ছেন না? আমার কাছে কোনো সাউন্ড আসছে না। প্রথম অংশ শুনেছি, পরে কোনো সাউন্ড আসছে না এখন আর। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমার কথা আপনি শুনতে পাবেন। আমরা একটু স্টুডিওতে ফিরতে চাই, তারপরে নিশ্চয়ই আপনার কাছে আবারও যাচ্ছি। যেটি হাসান জাফর তুহিন বলছিলেন যে দল কি আসলে নেতাকর্মীদের কথা শোনে কিনা? অবশ্যই বাংলাদেশের আমরা মনে করি একমাত্র বিএনপি একটি দল, সেটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একেবারে একটি গণতান্ত্রিক সহনশীল দল। এই দল তো এই তৃণমূলের নেতাকর্মীদের তাদের মতামতকেই দল প্রাধান্য দেয়, বরাবরই প্রাধান্য দিয়েছিল বলেই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বড় বৃহৎ দল। এটির মূল কারণ হচ্ছে একদিকে জিয়া রহমানের তার 19 দফা, তার জনপ্রিয়তা, আর বেগম খালেদা জিয়ার পরবর্তী নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব। আর মূল বেসিক বিষয়টা হচ্ছে যে আমরা তৃণমূল যেভাবে চাই সেভাবে দল পরিচালিত হয়, এটি আমাদের মূল কারণ। সুতরাং আমাদের কথা শুনে, বিভিন্ন কথা শুনে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন ডক্টর তৌহিদুল ইসলাম, প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি পলিটিক্সে। নেতাকর্মীদের যেটি জানতে চেয়েছিলাম আসলে, ডক্টর ওবায়দুল ইসলাম উনি আসলে শুনতে পাচ্ছেন না কানেকশনের কারণে। আমি একটু জানতে চাই যে তৃণমূলের নেতাকর্মীদের যে সারা দেশ থেকে আসলেন আজকে বিএনপির বর্ধিত সভা, এবং সেখানে তারা নানা রকম প্রত্যাশার কথা বলেছেন, সামনে নির্বাচন নিয়ে কথা বলেছেন, দল কতটা আমলে নেয় বলে মনে করেন? আসলে আমি যতটুকু দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গণমুখী দল, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠাকালীন সময়েই কিন্তু যেটা আমরা দেখেছি, উনি সবসময় মেধাবী তরুণদের প্রাধান্য দিয়েছেন দল গঠনের সময়ও। এবং সেই থেকে তারপরে আপনি যদি দেখেন বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান সহ যারাই আছেন, আমি এটা দেখেছি যে বিএনপির ক্ষেত্রে, এবং অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানকে তো আমি দেখছি উনি সরাসরি গ্রাসরুট লেভেলের লিডারদের সাথে একটা সম্পৃক্ততা আছে। হঠাৎ করে ফোন করে খবর নেওয়া, কোথাও কোনো কর্মী নেতা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, হয়তো গুম হয়েছে, ফোন করে খবর নেওয়া, ফ্যামিলি খবর নেওয়া। এবং গত 15-16 বছরে একটা জিনিস আমার কাছে খুব লক্ষণীয় ছিল, যারা গুম গ্রেফতারের শিকার হয়েছে প্রত্যেকের বাসায় ঈদে গিফট পাঠানো, বাচ্চাদের খবর নেওয়া, এগুলো সত্যি বিএনপির রাজনীতির জন্য অন্য ধারা ছিল আসলে, যেটা আমি হয়তো ফ্যাসিস্ট 16-17 দেখিনি এরকম। এটা অভিভূত, এবং এটা আসলে রাজনীতিতে একটা নতুন ধারায় তৈরি করেছেন অ্যাক্টিং চেয়ারপারসন তারেক। আপনার কাছে আমরা ওবায়দুল ইসলাম, নিশ্চয় শুনতে পাচ্ছেন? ডক্টর ওবায়দুল ইসলাম শুনতে পাচ্ছেন এখন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনারা পাচ্ছেন আমাকে? জি, এখন শুনতে পাচ্ছি। ওবায়দুল ইসলাম, জানতে চাইছিলাম যে আজকে নেতাকর্মীরা আসলে কি ধরনের বার্তা বিএনপিকে দিল, একই সঙ্গে নেতাকর্মীদেরকে কি বার্তা দেয়া হলো? না, আপনি যখন প্রশ্ন করেন তখন শুনতে পাই না। আর
পার্টলি শুনতে পেয়েছি প্রথম দিকে। যে একটু বর্ধিত সভা সম্পর্কে আমাকে শুনতে পান? আপনি তো ওখানে ছিলেন আসলে। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে জি জি শুনতে পান? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন এখন? কিন্তু আমি আপনার প্রশ্ন শুনতে পাই না। জি, অনেক ধন্যবাদ, আমরা আসবো নিশ্চয়ই আপনার কাছে আবারও। জি, রহিদুল ইসলাম, যেটি বলছিলেন আপনি, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এরকম একটি বর্ধিত সভা বিএনপি করতে পারলো, এরকম একটি মুক্ত পরিবেশে। আজকে বেগম জিয়া কথা বলেছেন, তিনি যুক্তরাজ্যে চিকিৎসাধীন, সেখানে একটি মোটা দিকে একটি বলেছেন যে যাতে ঐক্য বিনষ্ট না হয়, এবং এরকম একটি পরিবেশ বাংলাদেশ পেছে দীর্ঘ সংগ্রামের ফলে। ঐক্যটা দেখছেন কিনা, সে জায়গায় কোনো চিড় দেখছেন? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার যেটা মনে হয়, বরাবরই ঐক্যর কথা বলা হয়েছে এবং সেভাবে কিন্তু কাজও হচ্ছে। আপনি দেখেন এই যে 5ই আগস্টের পর অ্যাক্টিং চেয়ারপারসনের যে ইয়েটা ছিল, অ্যাকশনগুলো ছিল, কোথাও কোনো দলীয় নেতার কর্মী কোনোভাবে চাঁদাবাজি অথবা কোনো দলীয় কর্মকাণ্ডের বাইরে কোনো সম্পৃক্ততা বা কোনো অভিযোগ থাকলেই কিন্তু আমি যেটা দেখেছি কারণ দর্শাও, দল থেকে বহিষ্কার, এগুলো ছিল। আর বিএনপিকে ঐক্য নষ্ট করার জন্য গত 16-17 বছর এই অ্যাকশনগুলোতে কাজ হচ্ছে বলে মনে করেন? ধরেন এগুলো কমছে কিংবা মানুষের প্রতি আস্থা বাড়ছে, আস্থাশীল হচ্ছে মানুষ? আসলে একটা জিনিস আমি বলি যে যারা সুবিধাবাদী তাদের কিন্তু আসলে কোনো দল নেই। ওরা ওই ফ্যাসিস্টদের সময়ও সুবিধা নিয়েছে, এখন ওরা কালার ভাঙিয়ে দলের কারো না কারোর সাথে একটা সম্পৃক্ততা দেখিয়ে ওরা কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই সুবিধাবাদী শ্রেণীটা কিন্তু সবসময় ছিল, গত 50 বছরে ওরা একটা লুকায়িত শ্রেণী, ওরা জাস্ট কালার চেঞ্জ করে। আমি একটা কথা বলি আপনাকে, যে এক সময়ে কুমিল্লার চেয়ারম্যান ছিলেন, আওয়াল চেয়ারম্যান, ওনাকে বলা হতো আপনি তো সবসময় দল চেঞ্জ করেন। তো উনি বলেছিলেন, আশিউল, আমি তো দল চেঞ্জ করি না, আমি দল একটাই করি, সেটা হচ্ছে সরকারি দল। সরকার চেঞ্জ হয়, আমি তো চেঞ্জ হই না। ব্যাপার হচ্ছে এই সুবিধাবাদী মানুষগুলোর কিন্তু চরিত্র একটাই, ওরা যখন যে সরকার আসে ওরা ঢুকে যেতে চায়। এবং আজকে আপনি দেখেন বর্ধিত সভায় অনেক নেতাকর্মী কিন্তু আমাদের যারা সিনিয়র মিড লেভেলের একটা কথাই বলেছেন যে আমরা এই সুবিধাবাদীকে কোনো স্থান দিব কিনা। এবং আসলে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের আমি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি এখন অ্যাক্টিং চেয়ারপারসন আছেন, উনি বাইরে থেকে যতটুকু করা যায় সর্বোচ্চ করছেন। আর এই দায়িত্বটা কিন্তু ওনার শুধু একার না, দলের প্রত্যেকটা নেতাকর্মী, সেই উচ্চ পর্যায় থেকে আরম্ভ করে মধ্যম সারি এবং গ্রাসরুট লেভেলে সবাইকে রোল প্লে করতে হবে। আমার মনে হয় সবাই সেভাবে রোল প্লেটা করছে না। উনি যতটা আন্তরিকভাবে করছেন, যতটা অ্যাকশন নিয়ে করছেন, আমি বলবো যে যতটা আন্তরিক সহমর্মিতা এবং দলের শৃঙ্খলা রক্ষার জন্য যা করছেন, আমার কাছে মনে হয় মিড লেভেলে এবং গ্রাসরুট লেভেলে এখানে কিছুটা ঘাটতি রয়েছে। অনেক ধন্যবাদ। ডক্টর ওবায়দুল হাসান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি একটু বর্ধিত সভায় যেহেতু আপনি ছিলেন, মিটিংয়ে ছিলেন, একটু ওখানকার বার্তা সম্পর্কে জানতে চাই। বিএনপি কি ধরনের বার্তা দিতে চাইলো বর্ধিত সভার মধ্য দিয়ে, একই সঙ্গে নেতাকর্মীরা কি ধরনের বার্তা দলকে দিল? আপনাকে শুনতে পাচ্ছিলাম না তো, কিন্তু আমি সব পরে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। বলে যাও। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। তো আপনি দেখেছেন যে আমার ওখানে যে লোকজন যারা এসেছেন, যারা এই বর্ধিত সভায়, তাদের ভিতরে অত্যন্ত সবাই ছিল স্বতঃস্ফূর্ত। গত প্রায় শুনতে পাচ্ছেন না? নাই, শেষ। হ্যালো, শুনতে পাচ্ছিল তো গত 2008 সালের পরে, এই প্রায় 7 বছর পরে আমাদের যে বৈদ্যুতিক সভা হলো, এখানে এতদিন মানুষ আসলে আসতে পারে না, মানুষ কথা বলতে পারে না, মানুষের গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশ ছিল না। মানুষ সবসময় ভিন্ন মতের কোনো মত প্রকাশ স্বাধীনতা ছিল না। সেখানে এই দীর্ঘদিন পরে মানুষজন এতদিন পরে তার মুক্ত বাতাস ফিরে এসেছে, বাংলাদেশে মুক্ত পরিবেশ ফিরে এসেছে। সেই পরিবেশে তাদের কথা বলার একটা স্কোপ তৈরি হয়েছে, যে কারণে ফ্যাসিস্ট সরকারের অত্যাচারের, দুঃশাসন, নিপীড়ন, নির্যাতনের পরে মানুষ কথা বলার সুযোগ পেয়েছে বলে আজকে সবাই এসেছে। এবং সেই পরিবেশে তারা তাদের মত প্রকাশ করেছে। এবং একটু আগে আমার ভাই তৌহিন সাহেব যেটা বলেছেন সেটা সত্য, যে সবাই চায় মানে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশে কথা বলুক এবং সেখানে মূল্যায়িত হোক তেমনি করে যিনি কিনা তার কর্মের মাধ্যমে দলকে ভালোবাসে, দলে মূল্যায়িত হতে চান, যিনি দীর্ঘদিন যাবৎ দলের সাথে ছিলেন। যারা হঠাৎ করে দলের সময় ছিলেন না, বা একটু আগে যে মিথিল ভাই বলেছেন সুবিধাবাদী লোকজন, তাদেরকে বাদ দিয়ে সত্যিকার ভাবে তাদেরকে মূল্যায়িত হবে তাদের কাজের মাধ্যমে। যারা সত্যিকার
নিরন্তরভাবে কঠোর পরিশ্রম করেছেন, ত্যাগ করেছেন, তিতিক্ষার মধ্যে পরিশ্রম করেছেন, এবং যে লোকগুলো নিজেদের জান মালে ক্ষতি করেছেন সেই লোকগুলো মূল্যায়িত হলে আগামী দিনে তারা দলকে ভালোবাসবে, দলের প্রতি তারা সম্মান করবে, দলকে তারা নিজের আপন জায়গা মনে করবে, সেটি তারা মনে করেছে। এবং তাদের ভিতরে সব অনেক ছিল স্বতঃস্ফূর্ত, তারা নিজের বাড়িতে ফিরে এসেছে বলে মনে হচ্ছে। সংসদ প্লাজায় দীর্ঘদিন যাবত এখানে কেউ আসার সুযোগ ছিল না, এটা ছিল নিষিদ্ধ এলাকা একটা দলের জন্য। সেই জায়গাতে মানুষ এসেছে, অত্যন্ত আনন্দ চিত্তে তারা কথা বলেছে, এটা মানুষের ভালো লাগা ছিল অত্যন্ত। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। ডক্টর, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে নিশ্চয়ই আপনাদের কাছে ফিরবো। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম বর্ধিত সভা বিএনপির, একই সঙ্গে নির্বাচনের পথে বিএনপি বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন ডক্টর তৌফিকুল ইসলাম, প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। হাসান জাফির তুহিন, একটা বিষয় নিয়ে বেশ মাঝে মধ্যে আলোচনা আসছে, বিষয়টি সেটি হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো অ্যাক্ট করবে, বিএনপি চাঁদাবাজি দখলদারিত্বে লিপ্ত হয়ে গেছে। এরই মধ্যে গণমাধ্যমে বেশ কিছু রিপোর্ট এসেছে এবং আপনাদের দলের হাইকমান্ড থেকে আসলে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটিও একরকম প্রশংসা আসছে। সেটি এই বিষয় নিয়ে মানে কঠোর কোনো বার্তা ছিল কিনা দলের পক্ষ থেকে আজকে? না, আসলে একটা জিনিস খেয়াল করবেন, যারা বিএনপি আওয়ামী লীগে এক পাল্লায় মাপতে চায়, বিএনপি আওয়ামী লীগের বিষয়গুলো গুলিয়ে ফেলতেছে, তারা আসলে জানি না তারা বিএনপির বন্ধু কিনা, তবে কনফার্ম তারা ষড়যন্ত্রকারী। কারণ আওয়ামী লীগের ইতিহাসই তো ৭২-৭৫ বলেন, পরবর্তী শেখ মুজিব শাসন বলে, হাসিনা শাসন বলেন, একটা ম্যাসাকার করেছে। বিশেষ করে সর্বশেষ ১৫.৫ বছরে তো বাংলাদেশের অর্থনীতি শুরু করে যতগুলো সেক্টর রয়েছে সবগুলোকে ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় গিয়ে ক্ষমতার ভিতরে বাইরে কোনো সময় দেশের বড় ধরনের ক্ষতি করেনি। তা সবসময় এত বড় দল, কিছু দুষ্টু মানুষেরও এখানে আনাগোনা আছে, তাদের মাধ্যমে কিছু অপকর্ম সংগঠিত হয়েছে, সেটা পরিমাণে খুবই কম। তারপরেও আমাদের নেতা আমাদেরকে যে নেতা নেতৃত্ব দিচ্ছেন, তার বিশেষ করে আপনি যদি ৫ই আগস্টে পরে দেখেন, এই তারেক রহমানের যে নেতৃত্ব, আপনি উনি যদি এই ৫ তারিখের পর যতগুলো বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে, দলের উদ্দেশ্যে, আপনি তাদের একটি সেন্টেন্স, একটি ওয়ার্ডকে কিন্তু সমালোচনা করতে পারবেন না। তাকে যারা পছন্দ করে না তারাও স্বীকার করেছে তার এই যে বক্তব্য জাতির উদ্দেশ্যে। বিশেষ করে এই ৫ই আগস্টের পরে যে বড় ধরনের ম্যাসাকার হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের মুখে বলেছিল তাদের ৫ লক্ষ নেতাকর্মী মারা যাবে, কেউ কেউ বেশি বলেছিল। এই ৫ তারিখের পরে তো একজনও মানুষ মারা যায় না। সেটা কিন্তু তারেক রহমানের ৫ই আগস্টের রাতের যে বক্তব্য, সে বক্তব্য থেকেই শুরু হয়েছে। তিনি পরাজিত শক্তিকে কোনো প্রকার যেন আঘাত না করে, পরাজিত শক্তিকে তিনি দুহাত দিয়ে আগলিয়ে রেখেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। এবং তার এই বক্তব্য, তার যে এই গত ৬ থেকে ৭ মাসের তার দক্ষ, ক্যারিসমেটিক, পপুলার নেতৃত্বের কারণে কিন্তু শুধু বিএনপি সেফ হয়নি, আওয়ামী লীগ সেফ হয়নি, মানে বাংলাদেশ সেফ হয়ে গেছে, বাংলাদেশের গণতন্ত্র তা সুরক্ষা পেয়েছে। তা সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন, কিছু কিছু দুর্ঘটনা ঘটেছে, যেটা যতটুকু ঘটেছে তার চেয়ে বেশি মিডিয়াতে দেখানো হয়েছে, অপপ্রচার রয়েছে, ষড়যন্ত্র রয়েছে আমাদের বিরুদ্ধে। তা আসলে কি এত বড় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হবেই? বিএনপি কি কোনো সময় তো আসলে বিএনপি জনগণের শক্তি ছাড়া, জনগণের ভোট ছাড়া কোনোদিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার ছাড়া তো অন্য কোনোভাবে ক্ষমতা যাওয়ার কথা চিন্তাও করেনি, ভাবনাও চিন্তা করেনি। সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এখন, সেগুলো আমরা এখন খেয়াল করছি। আর ছোটোখাটো যে ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটির বিরুদ্ধে তো আমরা শক্ত অবস্থান নিয়েছি। এমনও হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি একটি সংগঠনের প্রধান, জানেন, উনি রাতে ১২টা, ১টা, ২টোর সময় আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই ডিস্ট্রিক্টে একে বহিষ্কার করো কিংবা দল থেকে। আপনি তো তৃণমূল পর্যায়ে আছেন, একটা বড় সংগঠন চালাচ্ছেন, জাতীয় কৃষক দল, সেই জায়গায় মানে কোনো রকম পরিবর্তন দেখছেন এই যে অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে? অবশ্যই পরিবর্তন হয়েছে, সবাই সতর্ক আছে। আর বিশেষ করে আমার কথা, মানে এটা পরিষ্কার যে সামনে এরকম ঘটনাগুলো দল প্রশ্রয় দেবে না। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা সবাই কিন্তু তারা দোষী না, কিন্তু সামান্যতম সন্দেহ হলেই তাকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে, বহিষ্কার হচ্ছে। এটা আমরা হয়তো ৫-৬ মাস, ১ বছরে তদন্ত করে দেখব
আমাদের দলের পক্ষে দেখা হবে আসলে, তখন হয়তো কিছু কিছু ব্যক্তি হয়তো যারা একেবারে ইনোসেন্ট, কোনোভাবে জড়িত না, ষড়যন্ত্রের শিকার, তারা দলেও ফিরে আসবে। তবে যাদের বিরুদ্ধে সামান্যতম অভিযোগ প্রমাণিত হবে, দলে তাদের ফেরার কোনো সুযোগ নেই। পরিষ্কার বার্তা দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেক ধন্যবাদ। আরেকটা অভিযোগ আমি একটু আসছি আপনার কাছে। একটা অভিযোগ সেটা হচ্ছে যে আওয়ামী লীগ, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি নেতাকর্মীরা। এটা তো একদম উল্টা কথা। বরঞ্চ আরও যে দু একটি সংগঠন রয়েছে, তারা আপনি বলতে পারেন ৭১-এর পরাজিত শক্তি বলেন, ৯০-এর পরাজিত শক্তি বলেন, তাদের মাধ্যমে অনেক প্রমাণ আছে। তারা এই ৫ই আগস্টে পড়া যারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, যারা বারবার আওয়ামী লীগের সাথে আঘাত করে নির্বাচনে গিয়েছেন, স্বৈরাচারের এরশাদের সাথে একসাথে তাল মিলিয়েছেন, বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, গত ৫ই আগস্টে আগে যেসব আন্দোলন সংগ্রাম হয়েছে, আন্দোলন সংগ্রাম পিছপা দিয়েছে রয়েছে, যারা স্মুথলি শেষের দিকে, ফ্যাসিস্ট সরকারের শেষের দিকে যারা তাল মিলিয়েছে এই সরকারের সাথে, তারা বরঞ্চ তাদেরকে প্রোভাইড করছে, তারা তাদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এসে তাদের দল ভারী করার চেষ্টা করছে। আমাদের বিরুদ্ধে এই সকল অভিযোগ থাকে অবান্তর, মিথ্যা, অন্যায়, ষড়যন্ত্রের অংশ। বরঞ্চ যারা এখন আমাদের বিরুদ্ধে ই করছে, বিভিন্ন প্রোপাগান্ডা আছে, তারা মানে ক্ষমতা যাওয়ার মিথ্যা স্বপ্ন দেখছেন, তারা এগুলো করছেন। এর বাইরে আমাদের কিছু না। অনেক ধন্যবাদ। তৌফিকুল ইসলাম, বিএনপির মধ্যে গুণগত কি ধরনের পরিবর্তন দেখছেন? পরিবর্তন দেখছেন না তো? আগের যে বিএনপির ইতিহাস, সেই জায়গা থেকে বিএনপির কি ধরনের পরিবর্তন দেখছেন? আসলে আপনি জানেন, বিএনপি রাজনৈতিকভাবে একটা পরীক্ষিত দল, এবং এটা প্রমাণ হয়েছে গত ১৬ বছরে বিএনপিকে অনেকভাবে নিপীড়ন নির্যাতন করে ভাঙার চেষ্টা হয়েছে। আমি একটা সময় কথা বলতাম যে এই ১৫ বছর নিপীড়ন নির্যাতনের পর বিএনপি কে করে তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এই জন্য দেওয়া উচিত কারণ আমি নিজেই বলি, আমি যখন এআইবিতে ছিলাম গত ২ বছর আগে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমি একটা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম, যিনি বাংলাদেশের ইতিহাসে একজন অনন্য মুক্তিযোদ্ধা, বীর উত্তম। ওনার মৃত্যুবার্ষিকীতে একটা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমার ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টি আমাকে শোকজ করেছিলেন, এবং আমাকে আমার বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কারণ একটাই ছিল, কেন আমি মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম। আপনি দেখেন, তাহলে এটা দিয়ে আপনি বিবেচনা করতে পারেন যে যারা একদম ফিল্ড লেভেলে ছিল তাদের উপরই ছিল। আপনি জানেন যে বিএনপির যারা মিড লেভেল এবং উপরের লেভেলে ছিলেন, তাদের প্রত্যেকেরই মামলা কিন্তু সেঞ্চুরি ছিল, মোর দেন দিস। একজনের কথা আমি বলতে পারি, আমাদের সময়ে যিনি খুব পপুলার ছাত্র নেতা ছিলেন, হাবিবুন নবী সোহেল ভাই, ওনার বিরুদ্ধে কিন্তু মামলা ছিল মোর দেন 400। একটা মানুষকে, একটা নিরপরাধ মানুষকে শুধু রাজনীতি করার অপরাধে যেভাবে মামলা, হামলা, গ্রেফতার করা হয়েছে, এটা আসলে পৃথিবীর ইতিহাসকে হার মানিয়েছে আমি বলবো। তো সেভাবে বিএনপি এই নিপীড়ন নির্যাতনের পর আজকে যে বিএনপির নেতা কর্মীকে আপনি দেখতে পান, সবাই কিন্তু পরীক্ষিত। কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে, যেটা সুবিধাবাদের কথা যেটা বলছিলেন, হ্যাঁ, তুহিন ভাই যে কথাটা বললেন, আসলে বিএনপির সবচেয়ে এখন একটা শত্রু হচ্ছে বিএনপি কেন জনপ্রিয়। আসলে দেখেন, এখন কিন্তু আপনি কারোর অপছন্দের কারণ হওয়ার জন্য আপনি তার ক্ষতি করতে হবে না। আপনাকে যে সবাই পছন্দ করে, সে কারণে আপনি অন্যের অপছন্দের কারণ হতে পারেন। বিএনপির একটা অন্যতম কারণ হচ্ছে, বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সেই জন্য কিন্তু বিএনপিকে অনেকে অপছন্দ করে। ক্ষমতায় গেলে জনপ্রিয়তা চেষ্টা করছে, এবং ৭১-এর পরাজিত শক্তিরও চেষ্টা করছে বিএনপিকে তকমা দেওয়ার জন্য। বিভিন্ন প্রশ্নটা ছিল যে পরিবর্তন দেখছেন কিনা, আমি জানতে চাইতে, ধরেন অনেকে যেটি প্রশ্নটি করেছিলাম যে অনেকে ভাবছে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো অ্যাক্ট করবে। এটা আসলে বলা হচ্ছে, সেই জায়গায় বিএনপিকে এভাবে লেভেলিং দেওয়ার চেষ্টা হচ্ছে। কখনই বিএনপি এটা করবে না। করতে যদি আপনি দেখেন অ্যাক্টিং চেয়ারপারসনের কথাগুলো থাকেন, উনি কিন্তু ৫ই আগস্টের পর একবারও বলেননি এখনই নির্বাচন দিতে হবে, এই মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, ২ মাসের মধ্যে দিতে হবে, ৩ মাসের মধ্যে দিতে হবে। উনি কিন্তু কখনোই এটা বলছেন না। বিএনপির কিন্তু উদ্দেশ্য এখন এই না যে আমরা হুট করে ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করছি। বিএনপি এই ক্ষেত্রে আমি বলবো যে বিএনপি যে এই দীর্ঘ সময় পরীক্ষিত অবস্থায় আসার পর বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি এটা দ্ব্যর্থহীন করতে বলতে পারি, এই বিএনপি হবে আগের চেয়ে একটু অন্য বিএনপি। কারণ যারা নিপীড়ন নির্যাতনের মাধ্যমে পরীক্ষিত অবস্থায় আসে, তাদের মধ্যে একটাই পাওয়া দেখে। আপনি দেখেন, একটু আগে তুহিন ভাই যে কথাটা বলেছিলেন, আওয়ামী লীগ কিন্তু বরাবরই এই কথাটা বলতেন, এবং ওবায়দুল কাদেরের একটা ডায়লগই ছিল, তোমরা যদি কোনোভাবে, আওয়ামী লীগ যদি পরাজিত হয়, তোমরা কেউ বাঁচতে পারবে না, লক্ষ লক্ষ লোককে বিএনপি মেরে ফেলবে। আসলে কি হয়েছে?
বিএনপির হাতে কি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী মারা গিয়েছে 5ই আগস্টের পর? একজনও না। একজনও না। তাহলে আপনি এটা দিয়ে বুঝতে পারেন আসলে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে। অনেক আমাদের বিরতি নিয়ে ফিরছি দর্শক, ছোট বিরতির সময় হয়েছে আবারও। আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম বিএনপির বর্ধিত সভা নিয়ে। হাসান জাফর তুহিন, বিএনপি কি খুব স্বস্তিতে আছে কিনা এখন? 2-3টি বিষয়। একটু হচ্ছে যে এই যে এখন গণঅভ্যুত্থান যেটি হলো সেটির ক্রেডিট নেওয়ার চেষ্টা বিভিন্ন দিক থেকে হচ্ছে। বিএনপির সাথে মাঝে মধ্যে আমরা দেখছি যে ছাত্রদের মুখোমুখি অবস্থান চলে যাচ্ছে কথাবার্তার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে বলা হচ্ছে যে বিএনপি এখন ক্ষমতা যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যেটি শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের সফলতা এনে দেওয়ার পরে এখন ট্রফি ঘরে তুলতে চাচ্ছে বিএনপি। সব মিলে বিএনপি খুব বেশি স্বস্তিতে আছে কিনা? না, বিএনপির অস্বস্তির কোনো কারণ নেই। বিএনপি স্বৈরাচার পতনের কারণে, ফ্যাসিস্ট বিদায় হওয়ার কারণে আমরা অবশ্যই স্বস্তির মধ্যে আছি। আর আপনারা যেটা বললেন একটু আগে যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের ডিফারেন্স হয়েছে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আমাদের কিসের ডিফারেন্স? কোনো বিষয় নিয়ে মত পার্থক্য থাকতো। আমাদের দলের মধ্যে তো সবাই সব বিষয় একমত হবে না, গণতন্ত্রের ভাষায় আমরা এটাই মনে করি। কোনো বিষয়ের সাথে ওনারা একটি বিষয় চাচ্ছে, আমরা চাচ্ছি না, ঘুরে ফিরে ওনারা ফ্যাসিস্ট আন্দোলনে ভূমিকা রেখেছে, আমরাও রেখেছি। সেক্ষেত্রে আমাদের বড় ধরনের কোনো সমস্যা নেই। আর বলছে যে নির্বাচন, তো গত 15.5 বছরে তো বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার যখনই দেখেছে, তারা হিসাব করে দেখেছে যে সুষ্ঠু নির্বাচন দিলে, অবাধ নির্বাচন দিলে, নিরপেক্ষ নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে, সেই জন্য তারা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেনি। তো এখন যদি বর্তমান সরকার কিংবা তাদের কোনো দোসররা যদি মনে করে যে সুষ্ঠু নির্বাচন মানে বিএনপি ক্ষমতা, সেই জন্য নির্বাচন দেওয়া যাবে না দীর্ঘদিন, তাহলে এটা আমরা তো মেনে নিতে পারি না, বাংলাদেশের জনগণ মানে না। তা আমরা যে কোনো উপায়ে ক্ষমতায় গেলে বিএনপির কাছে কি ধরনের প্রত্যাশা থাকবে আপনার কর্মী হিসেবে? কর্মী হিসেবে বিএনপির কাছে প্রত্যাশা কি থাকবে আপনার? বিএনপি তো কর্মী অতীতে যেগুলো করেছে, বাংলাদেশের গণতন্ত্র এবং তথ্য প্রবাহের অবাধ চর্চার ব্যবস্থা করবে, এটা প্রত্যাশা করি, আমরা আশা করি সেটা করবে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের, গণতান্ত্রিক উন্নয়ন, অন্য স্ট্রাকচার যে উন্নয়নগুলো, সেগুলোর ক্ষেত্রে মনোযোগী হবে। বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করবে, বাংলাদেশকে একটি সংস্কার বাস্তবায়ন করবে বিএনপি। অবশ্যই যেসব সংস্কার দেশের জন্য প্রয়োজন, নির্বাচনের জন্য প্রয়োজন, অবশ্যই সেই সংস্কার করবে। সংস্কার তো আজ থেকে 3 বছর আগে 31 দফার মাধ্যমে সংস্কারগুলো বিএনপি আগেই তুলে ধরেছে। আজকে সংস্কার কমিশন যে সুপারিশগুলো জমা দিয়েছে তার 80-90% তো আমাদের 31 দফার মধ্যেই রয়েছে। সুতরাং আমরা মনে করি বিএনপির পক্ষে একমাত্র বিজয়ী হলে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসা সম্ভব, বাংলাদেশকে মানবিক বাংলাদেশ করা। অনেক ধন্যবাদ। তৌফিকুল ইসলাম, কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন সামনে বিএনপির জন্য? আসলে আমি যেটা বলবো, যে আগের রেস ধরে আমি কথাটা বলতে চাই, যে কথাটা এসছে বিএনপি ক্ষমতায় যেতে চায় সেটার সাথে আমি দ্বিমত। আমি বলতে চাই বিএনপি গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে চায়, এবং গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন। তাড়াহুড়ো আসলে আপনি তাড়াহুড়ো কিভাবে হচ্ছে? আপনি দেখেন পট পরিবর্তনের পর কি সময় যাচ্ছে, তারপরে কিন্তু বিএনপি যেটা চাচ্ছে আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করা, এবং সেই কাজগুলো করার পর সত্যি আপনি যেটা বলেছেন বিএনপির জন্য অনেকগুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিএনপি না, যেই ক্ষমতায় আসুক, আমি বলছি না বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি নির্বাচনে করতে চায়, গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে চায়, এবং সেই প্রেক্ষিতে যখনই যে দলে নির্বাচিত হবে তার সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জ। কারণ 16-17 বছরের দর্শিত একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যেভাবে ভঙ্গুর অবস্থায় আছে, যে দলে ক্ষমতায় আসে তার জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। বিষয়টা কিন্তু এত সহজভাবে সমাধানের ব্যাপার না। ধন্যবাদ হাসান জাফর তুহিন, তৌফিকুল ইসলাম, দুজনকে অসংখ্য ধন্যবাদ। রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও চাই একটি সামনে গণতান্ত্রিক বাংলাদেশ, যে দলীয় ক্ষমতায় আসুক তাদের হাত ধরে গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এবং প্রত্যেকটা মানুষ তাদের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সেটা নিশ্চয়ই আমরা সবাই চাই। অনেক ধন্যবাদ দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন।